আমাদের প্রতিদিনের একটা ছক বাঁধা জীবন থাকে, সেই জীবনের একটা সাজানো গোছানো রুটিন থাকে। কখনো কেউ নীল সাদা ইউনিফর্ম পরে গুটি গুটি পায়ে স্কুলে যায়, আবার কখনো কেউ টিফিন ক্যারিয়ারটা হাতে নিয়ে ছুটে চলে অফিসের দিকে। পথে চলতে চলতে আমরা অনেক নতুন মানুষের সাথে পরিচিত হই। কারো কারোর সাথে সম্পর্ক অনেক ভালোর দিকে যায়, আবার কারো কারোর সাথে একটা স্বাভাবিক সম্পর্ক থাকে। কিন্তু কখনো কখনো এই স্বাভাবিক সম্পর্কগুলোতে ঘটে যায় অস্বাভাবিক কিছু, যে অস্বাভাবিকতার কোনো সীমারেখা নেই, কোনো শুরু নেই, কোনো শেষও নেই। আপনি আপনার প্রতিদিনের জীবনে যে মানুষটার সাথে প্রতিনিয়ত মিশছেন, প্রতিনিয়ত যার সাথে বাক্য বিনিময় হচ্ছে, হাসি ঠাট্টা বিনিময় হচ্ছে, যার সাথে একসাথে বসে খাচ্ছেন, কাজ করছেন, বেড়াতে যাচ্ছেন, বন্ধুদের মধ্যে কারো কারোর সাথে আপনার সম্পর্কটা একটু বেশি ভালো, কারোর সাথে একটু বেশি খারাপ, এমন সম্পর্কদের ভিড়ে সবগুলো মানুষকে খুব কাছে থেকে চেনা একটা মানুষের পক্ষে সম্ভব না। আমাদের পাশের চেয়ারে বসে থাকা মানুষটার সবটুকু আমরা জানি না। কি থাকে তার হাসির পেছনে, কি থাকে তার মুখোশের আড়ালে, সেটা আমরা অনেক সময় জানার চেষ্টাও করি না। কিন্তু এই চেষ্টা না করাও কখনো কখনো কাল হয়ে দাঁড়ায়। তারপর ঘটে অশুভ কিছু, শুরু হয় একটা নতুন অন্ধকার অধ্যায়ের। হেই, কি অবস্থা? আজ বাইরে যা ট্রাফিক, আসতে দেরি হয়ে গেল। এই বস কি ঢুকেছে? ঢুকেছে মানে আরো আধা ঘন্টা আগে ঢুকেছে। আজ তোমার খবরই আছে, আসার সাথে সাথে তোমাকে যেতে বলেছে। ইস রে, আজ চাকরিটা নিয়ে টানাটানি লেগে যাবে দেখছি। যাই, ঝাড়িটা খেয়ে আসি। স্যার, আসবো? এসো। শাবাব, কাল যে ফাইলগুলো দিয়েছি সেগুলো হয়েছে? জি বস, হয়ে গেছে। গুড। শোনো, পরশু আমাদের ক্লায়েন্টের সাথে খুব গুরুত্বপূর্ণ মিটিং আছে। গেট প্রিপেয়ার্ড, তোমাকেই সবকিছু করতে হবে। এভরিথিং ইজ ডিপেন্ডেন্ট অন ইউ। জি স্যার, কোনো সমস্যা নেই। শাবাব শোনো, দেখো, তোমাকে আমি কখনোই কোনো কিছুর জন্য কিছুই বলি না। তুমি আমার এখানের সবচেয়ে ট্যালেন্টেড এমপ্লয়ি, সেই জায়গা থেকে তোমাকে আমার কিছুই বলার নেই। কিন্তু অফিসের তো একটা নিয়ম আছে, সেটা তো মেনটেন করতেই হবে। না হলে অন্যরা বিষয়গুলো একটু খারাপভাবেই দেখবে, তাতে তোমারই সমস্যা। সবার সাথে মিলেমিশে কাজ করাটা ভালো না? জি স্যার, অবশ্যই। আই এম সরি স্যার, নেক্সট টাইম আমি খেয়াল রাখবো। ওকে, ঠিক আছে, তুমি এসো। কি ব্যাপার, খুব ঝাড়লো? একদম আপাদমস্তক ঝেড়ে দিয়েছে। থাক থাক, হইছে। বস যে তোমাকে কিছুই বলে না সেটা অফিসের সবাই জানে। বস কিন্তু আমাকে ব্যাপক ভালোবাসে। যার যার সুপারিশ লাগবে জলদি আমাকে ঘুষ দাও। হ্যাঁ, সেটাই করতে হবে দেখছি। কি ব্যাপার শাবাব, বের হবে না? হ্যাঁ হ্যাঁ, বের হবো। তাড়াতাড়ি আসো, গাড়ি ছেড়ে দেবে তো। আচ্ছা শাবাব, তোমার পাশের চেয়ারে নতুন কাউকে নিয়েছে? না, এখনো কনফার্ম হয়নি। বস বলল কিছু সিভি নাকি জমা হয়েছে, সেগুলো আমাকে দেখতেও বলেছিল। পরশুদিনের প্রেজেন্টেশনটা শেষ করে তারপর দেখব। একা একা এত কিছু সামলাতে পারছো? কি আর করা, আমার কপালই খারাপ। আসলেই এটা নিয়ে আমিও ভাবছি। যেই তোমার পাশের চেয়ারে চাকরি নেয়, কিছুদিন পর তার কিছু না কিছু হয়। বিষয়টা আমার মাথায় আসছে না। আমারও একই অবস্থা, কাহিনী আসলে ধরতে পারছি না। এসে গেছি। এই বাই, কালকে দেখা হবে। ওকে, বাই। শাবাব একটা অ্যাডফর্মে খুব ভালো পোস্টে চাকরি করে। শাবাব প্রচুর মেধাবী একটা ছেলে এবং তার কাজের প্রতিও খুব সে মনোযোগী ছিল। তার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করতে পারত না, তাই অফিসের উপরের লেভেলের মানুষেরাও তাকে খুবই পছন্দ করত। প্রফেশনাল লাইফের বাইরেও ব্যক্তি হিসেবে সবার কাছে খুবই প্রিয় ছিল শাবাব। তার কলিগরাও তাকে খুব পছন্দ করত। সবার সাথে একটা বন্ধুসুলভ আচরণ শাবাবের ছিল। তবে তার মধ্যে কিছু অদ্ভুত বিষয় অবশ্যই ছিল। শুধুমাত্র তাকে ছাড়া তার আর অন্য কোনো রেফারেন্স ছিল না। তার পরিবারের কে কোথায় থাকে সেসব কেউ জানে না। সে কখনোই তার পরিবারের বিষয়ে আলোচনা করে না। একমাত্র সে কাজের জায়গায় খুব ভালো ছিল বলে তার সিভি নিয়েও কেউ কোনো কথা বলেনি কখনো। অফিসের গাড়িতে করে সে একটা বাস স্ট্যান্ডে এসে নামতো, তারপর হেঁটে হেঁটে যেত। কোথায় যেত তা কেউ জানে না। সেদিনও গাড়ি থেকে নেমে সে হাঁটতে শুরু করলো।
চাচা, এ চাচা। ও আইসো, খারাও খারাও। আইসকা কি খাইবা? গেটটা তালা দিয়ে উপরে চলে আসেন। আইতাছি, যাও। আইসকা খুব জ্বালাতন করছে। এইগুলো আপনার মনের কল্পনা, এসব কিছুই না। আপনি জাস্ট খাবার এনজয় করেন। কল্পনা কেন, তুমি দেখো না? আহা, এখন কেন এসব কথা? এত কষ্টের পর এটা পেয়েছি, একটু শান্তি মতো খেতে দেবেন। তুমি তো সারাদিন বাইরে থাকো, তোমার তো কিছু সহ্য করণ লাগে না। তুমি তো খাইয়া দাইয়া যাওগা। আমার তো সবই সহ্য করণ লাগে। সামনে আইসা খাড়াইয়া থাকে, কান্দে। এইসব তো আর ভালো লাগে না। ইয়াম্মি, মজা তো। এই ভেতরে যাবে না? কেন? আরে বস কিছু বলেনি? না তো, কি হয়েছে? আরে নতুন একটা মেয়ে এসেছে ইন্টারভিউ দিতে, তোমার পাশে চেয়ারেই বসবে। হ্যাঁ, আচ্ছা তাই নাকি? তাহলে তো যেতেই হয়। চলো। স্যার, আসবো? আরে শাবাব, কামেন, তোমার জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা, ওর নামই শাবাব, ওর সাথেই তোমাকে কাজ করতে হবে। হ্যালো স্যার। না না, আমাকে স্যার ডাকতে হবে না। ইউ ক্যান কল মি শাবাব। থ্যাংক ইউ সো মাচ। শাবাব, যাবতীয় কথা আমি ওর সাথে সেরে নিয়েছি। আজ থেকে ও কাজ করবে। শ্রেয়া কিন্তু ভীষণ চঞ্চল মেয়ে, অতএব একটু সাবধান। ওকে সব বুঝিয়ে দিও। শ্রেয়া, তুমি ওর সাথে যাও। ওকে স্যার, থ্যাঙ্কস। শ্রেয়া, তুমি অফিসটা ঘুরে দেখেছো? হ্যাঁ, আপনি আসার আগে দেখেছি। আর ইউ নার্ভাস? আমি কখনোই নার্ভাস হই না, আমি সবসময় চিল মোডে থাকি। বাহ, তোমার সাথে অফিস করে বেশ মজা পাবো মনে হচ্ছে। আচ্ছা চলো, ক্যান্টিনে গিয়ে একটু বসি, একটা স্ট্রং কফি খাও, দেন উই উইল গেট ব্যাক টু ওয়ার্ক টুগেদার। ওকে? ওকে। কেডায়? আরে কেডায়? ও বুঝছি, তোরা আবার আইসস? আরে আমারে আর জ্বালাইস না, যা যা যা। যাব না। আরে আমারে জ্বালাইয়া কোনো লাভ নাই। আমি কাউরে ডরাই না, আমারে ডর দেখাইয়া কোনো কিছুই করতে পারবি না। যা যা, চলে যা। আইতাছি। কি ব্যাপার, এতক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছি আমি। আমি শুনতে পাই নাই, কান্নার শব্দ বেশি আসিল। আহা চাচা, এইসব অদ্ভুত কথা বলা বন্ধ করেন তো। আচ্ছা। রমেশ চাচা, রমেশ চাচা। কি হইছে? এইসব কি রমেশ চাচা? ঘরের মেঝের মধ্যে রক্ত পড়ে আছে। আপনি জানেন না দিনের বেলা সব রক্তারক্তি দেখতে আমার ভালো লাগে না? হাসছেন কেন? যান তাড়াতাড়ি পরিষ্কার করেন। করতাছি। আজীব মানুষ, আজীব দুনিয়া, বড়ই আজীব দুনিয়া, বড়ই আজীব। গুড মর্নিং স্যার। হেই, গুড মর্নিং। শ্রেয়া, তোমাকে আমি বলেছি না আমাকে স্যার বলবে না? ভুলে যাই। আচ্ছা, নেক্সট টাইম খেয়াল রাখবো। কালকে ডেটাগুলো সব ক্লিয়ার করেছো? হ্যাঁ, অলমোস্ট। কিছুটা বাকি আছে, আমি এক্ষুনি করে দিচ্ছি স্যার। প্রেশার নেওয়ার কোনো দরকার নেই, তুমি ধীরে সুস্থে করো। থ্যাংক ইউ স্যার। ও সরি,
শাবাব। দ্যাটস লাইক আ গুড গার্ল। কি শাবাব, কি ব্যাপার? কিসের ব্যাপার? না মানে নতুন কলিগদের কেমন লাগছে তোমার? ভালো। কেন? না মনে হয় একটু বেশি ভালো লাগছে। আরে না না না, তোমার তো প্রত্যেকবারই এমন মনে হয়। তোমাকে তো আমার সন্দেহই হচ্ছে। তুমি প্রত্যেকবার এমন করে বলো আর কিছুদিন পর মানুষটাই উধাও হয়ে যায়। হ্যাঁ, সন্দেহ তো আমার তোমাকে হচ্ছে। মানে? আরে ফান করছিলাম। যাই হোক, শ্রেয়া মেয়েটা কিন্তু ভালোই আছে। কাজেও খুব মনোযোগী। ও আচ্ছা, তাই না? আসবো? আরে শ্রেয়া, তোমারই কমতি ছিল। এসো এসো। কফি খেতে এলাম। অবশ্যই। শাবাব, কফিটা কি তুমি বানিয়ে দেবে? ইয়ে মানে জয়, আমার মনে হয় কফিটা তোমারই বানিয়ে দেওয়া উচিত। আরে না না, কারো কফি বানাতে হবে না, আমি বানিয়ে নিচ্ছি। ঠিক আছে। এই শাবাব, আমি ডেস্কে গেলাম, অনেক কাজ জমে আছে। স্যার, আপনাকেও দেবো? কি দেবে? না মানে আমি কফির কথা বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ দাও। আচ্ছা শ্রেয়া, তোমার বাড়িতে কে কে আছে? সবাই আছে, বাবা মা আমি আর ভাইয়া। ও ভাই, মানে ভাই কি তোমার বড়? না, ছোট। ও আচ্ছা আচ্ছা। শ্রেয়া, পরিবারের বাইরে তোমার আর কে কে আছে? মানে কাছের মানুষজন কেউ? আছে, আমার কিছু বন্ধু বান্ধব আছে, আমার খুবই ক্লোজ। ও আচ্ছা, এছাড়া আর কেউ নেই? আই মিন সামওয়ান স্পেশাল? ইয়ে মানে স্যার চিনি? কি? না মানে স্যার কফিতে চিনি ক চামচ? 2 চামচ। আচ্ছা, তুমি কি আমার কথা এড়িয়ে যাচ্ছ? না তেমন কিছু না। আর তোমাকে বারবার বলেছি না আমাকে স্যার বলবে না? ও হ্যাঁ হ্যাঁ, আমি এখন যাই। ঠিক আছে, যাও। সেদিন গাড়িতে করে জয়, শাবাব আর শ্রেয়া একই সাথে গেল। শ্রেয়ার বাসার সবচেয়ে দূরে, তাই তাকে সবার পরে নামাতে হবে। সবাই নেমে যাওয়ার পর গাড়িতে শুধু শ্রেয়া আর শাবাব। শাবাব ড্রাইভারকে বলে দিল আগে শ্রেয়াকে নামিয়ে তারপর তাকে নামাতে। অবশ্য ড্রাইভার এতে কিছুটা অমত করেছিল, কারণ শাবাবকে আগে নামাতে হলে অনেকটা ঘুরতে হবে। কিন্তু শাবাবের কথা শেষ পর্যন্ত তার শুনতেই হলো। গাড়ি শ্রেয়ার বাড়ির দিকে যেতে থাকলো। শ্রেয়া আর শাবাব পাশাপাশি বসেছিল। শাবাব কোনো কথা বলছিল না। হঠাৎ কোনো কারণ ছাড়াই শ্রেয়ার অস্বস্তি লাগতে শুরু করলো। সে নিজেও বুঝতে পারছে না কেন। অনেকক্ষণ পর সে বুঝতে পারল শাবাবের অদ্ভুত আচরণের জন্যেই তার এমন অস্বস্তি লাগছিল। যে মানুষটা সবসময় কথা বলতেই থাকে, সে একদম হাত পা সোজা করে বসে আছে, এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। তার চোখগুলো যেন কেমন চকচক করছিল। ইয়ে মানে শাবাব, আপনি কিছু বলছেন না যে? আপনার কি শরীর খারাপ করছে? না। তাহলে কোনো সমস্যা? এভাবে চুপচাপ বসে আছেন যে? খুব ক্ষুধা পেয়েছে। আচ্ছা, আমি অফিসের ক্যান্টিন থেকে কিছু স্ন্যাক্স কিনেছিলাম, আমার ব্যাগে আছে, দেব? না, ওসব দিয়ে আমার হবে না। ও আচ্ছা, তাহলে আমরা রাস্তায় কোথাও নেমে। রক্ত, তোমার শরীর থেকে রক্তের গন্ধ পাচ্ছি। টপ টপ রক্ত পড়ছে। মানে আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বলছেন। শ্রেয়া ভীষণ ভয় পেয়ে যায়। শাবাবের এসব কথার আগা মাথা সে কিছুই বুঝতে পারছিল না। কিছুদিন ধরে সে শারীরিকভাবে একটু অসুস্থ, কিন্তু সেটা তো শাবাবের কোনোভাবেই জানার কথা নয়। সে কিভাবে সেটা জানলো? এবং এত নোংরাভাবে সে বলছিল যে ভয়তে শ্রেয়ার ঘৃণায় লাগছিল বেশি। শাবাব এমনিতে দেখতে খুবই সাজানো গোছানো ভরার চেহারার মানুষ, কিন্তু ওই মুহূর্তে তাকে পিশাচের মতন লাগছিল। শ্রেয়ার দিকে তাকিয়ে যখন সে হাসছিল, শ্রেয়ার এক মুহূর্তের জন্য মনে হয়েছিল সে শাবাবই নয়, অন্য কেউ, ভয়ঙ্কর একটা কেউ। শ্রেয়া চিৎকার দেওয়ার সাথে সাথে ড্রাইভার গাড়ি ব্রেক করলো। এতক্ষণ সে কিছু খেয়ালই করেনি।
গাড়ি থামিয়ে শ্রেয়ার মাথায় পানি ঢালা হলো, তারপর তাকে বাসায় পৌঁছে দেওয়া হলো। শ্রেয়া সেদিন শাবাবকে আর কিছুই বলতে পারল না। শ্রেয়াকে বাসায় পৌঁছে দিয়ে ড্রাইভার শাবাবকে বাড়িতে পৌঁছে দিল। চাচা, ও চাচা। আইতাছি। কি ব্যাপার, চোখ মুখ সব শুকায় আছে কে? না, এমনিতেই টায়ার্ড লাগছে খুব। ও আচ্ছা, আজকা স্পেশাল খাবার হইব নাকি? লগে আনছেন কিছু? না, আজকে নিয়ে আসতে পারিনি, তবে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। মনে হইতাছে তোমার আর তর্স হইতাছে না? তয় এখন একটু সাবধানে কইরো, আশেপাশের মানুষ কিন্তু কথা উঠাইতাছে। কে কে কি বলেছে? না, সেইভাবে কিছু কয় নাই, তারপরও থাক, সেসব আমি বুঝবো। আরে এইটা বের হলো কি করে? চাচা, ও কিভাবে বের হলো? আর না, আর ধরতে পারবি না। চাচা, ওকে ধরো, ধরো ওকে, ধরো। না 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 স্যার, আমি যাব না। না, ওরা আমারে জ্বালায়, খুব ভয় লাগে। এমন করিস না, আমি যাব না, আমি যাব না। দিদি, দিদি চলেন, এখানে হাত পা ধরে কোনো লাভ হইব না। চলেন চলেন চলেন। না, আমি যাব না। মরণ, তোর মরণ আসতেছে, তুই মরবি, তুই মরবি। শাবাবের এই বাড়িতে শাবাব আর রমিজি থাকে। এটা শাবাবের বাবার নিজের বাড়ি। বাড়িটা আসলে শাবাবের বাবারও ঠিক বলা যায় না, তবে এটা পৈতৃক নিবাস। বাড়িটা অনেক পুরনো। বাবা মারা যাওয়ার পর শাবাব, রমিজ আর তার মা মিসেস রেহানা এই বাড়িতে থাকেন। কিছুদিন পর শাবাবের কিছু অদ্ভুত আচরণে মিসেস রেহানা খুব চিন্তিত হয়ে পড়েন। কি সে অদ্ভুত আচরণ, তা আমরা গল্পের বিভিন্ন পরতে জানব। সেসব আচরণ এক একটা সময় মাত্রাতিরিক্ত হওয়াতে মিসেস রেহানা তাকে বাধা দিতে যায়। সেই সময় শাবাব তার মাকে ঘরের মধ্যে আটকে রাখে এবং দিনের পর দিন সে বাড়িতে একটা অন্ধকার গুহায় পরিণত হলো। সে ঘরের মধ্যে থাকতে থাকতে একটা সময় রেহানা তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। সে প্রায় পাগল হয়ে যায়। আর এভাবেই দিনের পর দিন চলতে থাকে। না 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 না, চলে যা, চলে যা। তোর ছেলে ধ্বংস হয়ে যাবে, এই বাড়িও ধ্বংস হয়ে যাবে, তুইও ধ্বংস হয়ে যাবি। আমার সাথে এমন করো না, আমাকে ছেড়ে দাও। আমাকে তো ছাড়েনি। আমি তো কোনো দোষ করি নাই, আমার সাথে এমন করো না। চলে যাও, চলে যাও, যাও। বন্ধ করো, বন্ধ করো। হাসি থামা, হাসি থামা। চলে যা, চলে যা। কে বিবি, এত রাইতে চিল্লান কেন? রমেশ, রমেশ, আমারে ছাড়বে না, ছাড়বে না আমাকে। আমাকে যেতে দাও, ছেড়ে দাও আমাকে। না না, সারা যাইব না। যান গিয়া শুয়ে পড়েন, যান যান। এই কি খবর জয়? অফিসে সবাই চুপচাপ কেন? আরে সবাই চাপে আছে, আর তুমি আজ এত তাড়াতাড়ি? এই চলে এলাম আর কি। আচ্ছা, যাই হোক, ওই কি জানো, শ্রেয়া কোথায়? হ্যাঁ, এসেই শ্রেয়ার খোঁজ? আরে না, তেমন কিছু না। ওকে কিছু কাজ দিয়েছিলাম, তাই খোঁজ নিচ্ছি। ও আসেনি? কেন আসেনি? কেন? ওই অসুস্থ। হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে ওর? কাল থেকে নাকি খুব জ্বর। বসের কাছে ফোন দিয়েছিল, ছুটি নিয়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি সন্ধ্যার দিকে ফেরার সময় ওর বাসা হয়ে যাব চিন্তা করছি। যান যান।
দেখে আসেন তাকে, আর আমাকে জানিও কি হয়েছে। আর শোনো, যাওয়ার পথে মিষ্টি নিয়ে যেও। ধর, তুমি সবকিছুতে এসবই ভাবো। আসবো? আপনি? হ্যাঁ, অফিসে গিয়ে শুনলাম তুমি নাকি অসুস্থ, তাই চলে এলাম। ও আচ্ছা, বসুন না। না না না, ঠিক আছে, তোমার ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই, আমি বসছি। মা, একটু চা পাঠিয়ে দিও। এসেই তোমার মাকে দেখলাম, তুমি মনে হয় তোমার মায়ের মতোই হয়েছো। হ্যাঁ, সবাই তেমনই বলে। আচ্ছা, তোমার সাথে কিছু কথা ছিল। তুমি যদি মানসিকভাবে সুস্থ থাকো তাহলে আমি বলবো। হ্যাঁ বলেন, কোনো সমস্যা নেই। শ্রেয়া, তুমি হঠাৎ অসুস্থ হলে কেন? না, নতুন অফিসে জয়েন করেছি, হঠাৎ কাজের চাপ, তাই তাই একটু। এটাই কারণ নাকি অন্য কিছু? না না, অন্য কোনো কারণ নেই। তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ শ্রেয়া? না, আমি কিছু লুকাবো কেন? লুকানোর মতো কিছু নেই। আর ইউ অ্যাফ্রেড? তুমি কি আমাকে ভয় পাচ্ছ? না না, আমি ভয় পাবো কেন? তাহলে তুমি ঘামছো কেন? না, মানে জ্বরটা পড়ে যাচ্ছে মনে হয়। কি হলো? মা, মা, ইলেকট্রিসিটি চলে গেল নাকি? মোমবাতিটা কোথায় রেখেছো? আচ্ছা, মানুষের কলিজার স্বাদ নিয়েছো কখনো? কি স্বাদ! নোনতা, সল্টি। মা, মা, মা! শ্রেয়ার চিৎকার শুনে তার মা দ্রুত রুমে এলেন। ততক্ষণ ইলেকট্রিসিটি চলে এসেছে। তিনি এসে দেখেন শাবাব ঘরের এক পাশের চেয়ারে বসে আছে, আর শ্রেয়া খাটের একেবারে কোনায় প্রচন্ড ভয়ে কাঁপছে। তার মা ঘরে ঢোকার সাথে সাথে শাবাব ব্যস্ত হয়ে শ্রেয়াকে জিজ্ঞেস করতে থাকলো কি হয়েছে, কিন্তু শ্রেয়া কিছুই বলছে না। সে প্রচন্ড কাঁপছে এবং দরদর করে ঘামছে। শাবাব সেখান থেকে সেদিন চলে আসে এবং শ্রেয়াকে বলেও আসে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতেই থাকতে। সুস্থ হলে যেন সে অফিসে আসে। সে আসলে কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে। কিছুক্ষণ আগে তার মনে হচ্ছিল শাবাব তার কানের কাছে এসে ফিসফিস করে তাকে ভয়ঙ্কর কিছু বলছে। আবার আলো আসার সাথে সাথে সে দেখল শাবাব তার জায়গাতেই বসে আছে। সব মিলিয়ে শ্রেয়ার মনে শাবাবের প্রতি একটা ভয় জন্ম নিল। সেদিন শাবাব বাড়িতে ফিরে দেখে দরজা খোলা, অথচ সে রমিজকে বারবার বলে দিয়ে গেছে যাতে কিছুতে এই বাড়ির দরজা না খোলা থাকে। সে ভেতরে যাচ্ছে এমন সময় তার কানে কিছু কথোপকথন ভেসে আসতে লাগলো। সে ধীরে ধীরে ভেতরে গেল। যন্ত্রণা পেয়েছিস, প্রচন্ড যন্ত্রণা। যা এখান থেকে। না, আমরা যাব না। তোদেরও যন্ত্রণা আসছে, ভীষণ যন্ত্রণা। সইলা যা কইতাছি। বন্ধ কর, বন্ধ কর। মেরেছিলি, এভাবে মেরেছিলি, এভাবে বন্ধ কর, বন্ধ কর কইতাছি। রমেশ, রমেশ, এসব কি হচ্ছে? আপনারা কইছিলাম আমারে জ্বালায়, আমারে খুব জ্বালাতন করে, এসবের ব্যবস্থা করেন। আহ রমেশ, এসব কিছু না। আর তুমি বাড়ির দরজা খুলে রেখে এখানে কি করছো? কেউ যদি ভেতরে আসতো? আমি তো আসি নাই, আমারে ডাইকা নিয়ে আইছে। বাজে কথা ছাড়ো, যাও নিজের ঘরে যাও। আরে শ্রেয়া, কেমন আছো তুমি? এখন ঠিক আছে। কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি খুব অসুস্থ। আজ না আসলেও তো পারতে।
সুস্থ হয়ে তারপরে আসতে? না, এখন ঠিক আছি। আমি এসেছি একটা কাজে। ও আচ্ছা, অফিস করছো না? না, আমি একটু বসের সাথে কথা বলতে এসেছি। ও আচ্ছা, কোনো সমস্যা হয়েছে? না না, কোনো সমস্যা নেই। আমি আসলে আমার রেজিগনেশন লেটার দিতে এসেছি। আমি আর এখানে কাজ করতে পারবো না হয়তো। কেন, কি হয়েছে? কোনো সমস্যা? না না, তেমন কোনো সমস্যা নেই। আসলে আমার একেবারে ব্যক্তিগত কিছু সমস্যা, আর শারীরিকভাবেও আমি খুব ভালো ফিল করছি না। ও আচ্ছা, ঠিক আছে, বস অফিসেই আছে, তুমি যাও। স্যার, আসবো? হ্যাঁ শ্রেয়া, এসো, বসো। থ্যাংক ইউ স্যার। এখন কেমন আছো? এখন একটু ভালো। স্যার, আমার একটু কথা ছিল। হ্যাঁ বলো না। স্যার, আমি রিজাইন দিতে চাই। কি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এসেছো 1 মাসও হয়নি, এর মধ্যে রিজাইন দেওয়ার কি হলো? না স্যার, আমার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আসলে আর কন্টিনিউ করতে পারছি না। দেখো শ্রেয়া, তুমি যদি একান্ত কাজ করতে নাই চাও তাহলে আমি তোমাকে জোর করতে চাই না, কিন্তু আমি তোমাকে একেবারেই পার্সোনালি একটা প্রশ্ন করতে চাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড। ইয়েস, অফকোর্স, আপনি জিজ্ঞেস করুন। আসলে ঠিক কি কারণে তুমি চলে যাচ্ছ তুমি কি আমাকে সত্যি করে বলবে? আমার কাছে কিচ্ছু লুকাবে না। না স্যার, তেমন কোনো কারণ নেই। মানে অফিসে তেমন কিছু। দেখো, আমি তোমাকে সরাসরি একটা প্রশ্ন করি, শাবাব কি তোমাকে কিছু বলেছে? মানে তার কোনো কারণে কি তুমি? না স্যার, আমি আসলে এই বিষয়ে কিছু বলতে চাই না। আপনি প্লিজ আমাকে এই বিষয় নিয়ে কিছু জিজ্ঞেস করবেন না। ওকে, তুমি তোমার রেজিগনেশনটা এখানে রেখে যাও আর কিছুক্ষণ অপেক্ষা করো, আমি বাকি কাগজপত্র রেডি করিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। জি স্যার, ভালো থাকবেন। আরে শাবাব, তুমি এত দেরি করে আসলে, আজ তো কাহিনী হয়ে গেছে। কেন, কি হয়েছে? শ্রেয়া এসেছে। হ্যাঁ তো, অফিসে তো আসবেই, এতে কাহিনীর কি হলো? আরে অফিস করতে আসেনি, রিজাইন দিতে এসেছে। ও আচ্ছা। ও আচ্ছা মানে কি? ব্যাপারটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথাই নেই? মাথা ব্যথা থাকবে কেন, আমার তো এখন অভ্যেস হয়ে গেছে। শাবাব, এটা কোনো ভালো অভ্যাস নয়। একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারছি না, একই ঘটনা বারবার ঘটছে কেন। সেটা তো আমি জানি না, তাই না? আরে শ্রেয়া, তুমি কখন এসেছো? একটু আগে এসেছে। ও, শুনলাম তুমি নাকি রেজিগনেশন দিচ্ছ। হ্যাঁ, অলরেডি দিয়ে ফেলেছি। কিছু কাগজপত্রের জন্য ওয়েট করছি। আমাকে তো কিছুই জানালে না, কি হয়েছে বলো তো? কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। এমনিতেই আমার নিজের কিছু সমস্যার কারণে। একেবারে নিজের সমস্যা হলে তো আসলে আর কিছু বলার নেই, তবে অন্য কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো কিন্তু। না, অন্য কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, বের হওয়ার সময় একসাথেই বের হবো। হ্যাঁ, আমার গাড়িতে করে আমি পৌঁছে দিয়ে আসবো তোমাকে। অলরাইট? না না, আমি অফিসের গাড়িতে করে চলে যেতে পারবো, কোনো সমস্যা নেই আমার। না, অফিসের একজন এমপ্লয়কে একেবারে শেষ পর্যন্ত পৌঁছে দেয়া তো আমার দায়িত্ব, তাই না? মানে কোনো মানে নেই, অফিসের পর একসাথে বের হচ্ছি। ওকে? ওকে। কি ব্যাপার, গাড়ি এখানে থামলো যে? এটা কোন জায়গা? এই যে, এইটা আমার বাড়ি। ও আচ্ছা, আমি কি এখান থেকে রিক্সা অথবা? আরে না না, আমরা দুজনেই এখানেই নামবো। মানে মানে তোমাকে আমাদের বাড়ি দেখাতে নিয়ে এলাম। না না, আজ না, আরেকদিন। এমনি তো আমার শরীরটা ভালো নেই তো। আহা, আমার বাড়িতে গেলেই শরীর মন দুটোই ভালো হয়ে যায়। না, আমি আরেকদিন আসবো। দেখো, তোমার কথা আমি বাড়িতে এসে অনেকদিন গল্প করেছি। আমার মুখে শুনে শুনে মা তোমাকে দেখতে চেয়েছেন একবার। কিন্তু আমার মা খুব অসুস্থ, প্লিজ তুমি না করো না। আমি নিজে আমার গাড়িতে করে তোমাকে পৌঁছে দিয়ে আসবো। নামো। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি বেশিক্ষণ থাকতে পারবো না।
মাকে বলে আসিনি তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আগে চলো তো। রমেশ চাচা, চাচা। বাহ, আইস তাড়াতাড়ি আইলেন। সাথে কেডা এডা? আমার কলিগ। বাহ, খুব ভালো করছেন। এসো শ্রেয়া, ভেতরে এসো। হ্যাঁ, আসেন আসেন, কোনো সমস্যা নাই। এইখানে একবার আইলে আর যাইবেন না। যে না মানে কইলাম, এই বাড়ি বড়ই সৌন্দর্য, একবার ভেতরে গেলে আর আইতে মন চাইব না। আচ্ছা, তুমি উপরে চলো। রমেশ চাচা, সব ব্যবস্থা করেন তাহলে। চলো চলো যাই। বাহ, বাড়িটা বেশ বড় তো, আর সুন্দরও। আমি আগেই বলেছিলাম। তুমি এখানে বসো। কিন্তু আপনার মা কোথায়? মা অসুস্থ তো, ভেতরে আছেন। তুমি বসো, আমি মাকে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। কে কে ওখানে? কে আছেন ওখানে? শাবাব, শাবাব, ডাকিস না, ডাকিস না, ডাকিস না। পালা, পালা এখান থেকে, পালিয়ে যা। কে আপনি? তাড়াতাড়ি পালা, যা, যা, যা। শ্রেয়া, শাবাব, শাবাব, ওখানে, ওখানে একটা মেয়ে। শাবাবজি দেখতে একদম স্বাভাবিক মানুষের মতো। স্বাভাবিকও না, তাকে দেখলে নিঃসন্দেহে একটা ভালো মানুষ বলে মনে হয়, কিন্তু আসলে তার ভেতরে বাস করে একটা নরপিশাচ, যা আজ পর্যন্ত কেউ কোনো দিন ধরতে পারেনি। তার অফিসের পাশের চেয়ারে আজ পর্যন্ত যতগুলো মেয়ে জয়েন করেছে, তাদের সবাইকে এক এক করে ঠিক একইভাবে কখনো মায়ের কথা, কখনো নিজের অসুস্থতার কথা বলে তার এই বাড়ি পর্যন্ত নিয়ে এসেছে। তারপরে এরা আর কোনোদিন ফেরেনি। শাবাবের বাড়িটা অনেকটা বাগান বাড়ির মতোই। আগে এই বাড়িটা আর 10টা বাড়ির মতোই আলোকিত একটা বাড়ি ছিল, কিন্তু দিনের পর দিন শাবাব এই বাড়িটাকে একটা অভিশপ্ত অন্ধকার বাড়িতে পরিণত করেছে। এই বাড়ির দেয়ালে লেগে আছে আর্তনাদ। এসব দেখি তার মাও একটা সময় মানুষের ভারসাম্য হারিয়ে ফেলে। রমিজও এসব জানত এবং একটা মোটা টাকার বিনিময়ে সে শাবাবের এইসব কর্মে ইন্ধন জুগিয়ে গেছে। আমরা বলি না, সৎসঙ্গে স্বর্গবাস এবং অসৎ সঙ্গে সর্বনাশ। রমিজের ক্ষেত্রেও তাই হয়েছে। টাকার নেশা একসময় টাকাকে ছাড়িয়ে আরো ভয়ঙ্কর নেশায় পরিণত হয়। স্বাভাবিক মেয়েগুলোকে শুধু মেরেই ফেলে না, তাদের কেটে খেয়ে ফেলে। রমিজও একসময় মানুষ খেকো হয়ে ওঠে, তখন আর তার টাকার প্রয়োজন হয় না। স্বভাবের সাথে সাথে সেও মানুষের রক্তের গন্ধে বুঁদ হয়ে যায়। আর এভাবেই চলতে থাকে স্বভাবের ভয়ঙ্কর খেলা। এসব মেয়েদের আত্মারা ওই বাড়িতেই ঘুরে বেড়ায়, কখনো বেড়াল হয়ে, কখনো কুকুর হয়ে, আবার কখনো আরো ভয়ঙ্কর কোনো রূপও ধারণ করে। কিন্তু কোনো কিছুই স্বভাবের এই ভয়ঙ্কর নেশাকে দমাতে পারে না। স্যার ডেকেছেন? হ্যাঁ শাবাব, এসো, বসো। থ্যাংক ইউ স্যার। সবকিছু ঠিকঠাক আছে? সব কাজ ঠিক মতো চলছে তোমার? হ্যাঁ স্যার, সব কিছু ঠিকঠাক আছে। না, সবকিছু ঠিক নেই। তুমি কিভাবে বলতে পারো যে সবকিছু ঠিক আছে? সরি স্যার, আমি আসলে কিছু বুঝতে পারছি না। এত ইরেসপন্সিবল কিভাবে হতে পারো তুমি?
এত বড় একটা বিষয় আর সেটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই? স্যার হোয়াট ইজ হ্যাপেনিং? আসলে আমি কিছু বুঝতে পারছি না স্যার। একই ঘটনা বারবার ঘটছে শাবাব। কেন ঘটছে? শ্রেয়া কেন রিজাইন দিল? স্যার হাউ ডু আই নো? আমি জানি না স্যার। তুমি কেন জানো না? তোমার তো জানতে হবে শাবাব। এমন কি বিষয় আছে যার জন্য তোমার সাথে কেউ কাজ করতে পারছে না? স্যার এই বিষয়ে আমি কিছুই জানি না স্যার। আচ্ছা ঠিক আছে, যাও। জি স্যার। শাবাব, জি। তোমার শার্টে কি এটা রক্তের দাগ লেগে আছে? ইয়ে মানে না স্যার, মানে হ্যাঁ, ওই বাসা থেকে বের হওয়ার সময় হাত কেটে গিয়েছিল স্যার, তখন লেগেছিল বোধ হয়। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। হ্যালো বৃন্তি। হ্যাঁ জাভেদ চাচ্ছু, কেমন আছো? ভালো। তোর খবর কি রে? ভুলেই তো গেছিস। না চাচ্ছু, নানা বিষয় নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলাম আর কি। বলো তারপর। আচ্ছা শোন, তোর সাথে একটা জরুরি কথা আছে। কি হয়েছে চাচ্ছু? কোনো ঝামেলা? হ্যাঁ, ঝামেলাই বলতে পারিস। তুই একটা কাজ কর, তুই একটু সময় নিয়ে আমার এখানে আয়, সামনাসামনি কথা বলি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, আমি পরশু চলে আসি। আচ্ছা ঠিক আছে, তুই আসার আগে আমাকে একটা ফোন দিস। ঠিক আছে চাচ্ছু, বাই। রমেশ চাচা, আমি আজ খাবো না, আপনি খেয়ে ঘুমিয়ে পড়েন। ধ্বংস, সব ধ্বংস হয়ে যাবি। ওরা আসবে, ওরা ছাড়বে না, ছাড়বে না। রমেশ চাচা, এ আবার কিভাবে বের হলো? নিয়ে যান, এক্ষুনি নিয়ে যান। না না, ছাড় আমাকে, ছাড়। যা ঘরে যা, তোর ঘরেই আছে, যা তোর ঘরেই আছে। কে? রমেশ চাচা? কি হলো রমেশ চাচা? দরজা খোলা আছে, আসো। কি ব্যাপার রমেশ চাচা? কোনো সমস্যা? কি ব্যাপার, আপনি কথা বলছেন না কেন? এত বাতাস কিসের? বাইরে কি বৃষ্টি নাকি? আমি রমেশ চাচা না? কে কে তুমি? এখানে এলে কি করে? চিনছিস না? কে? আমি শ্রেয়া। শ্রেয়া, আমার কাছে কি চাও? কোনো প্রশ্নের উত্তর নেই আমার কাছে, চলে যাও এখান থেকে। না, আমি যাবো না। যাওয়ার আর কি আছে? যা ছিল তা তো আমি খাবার টেবিলে শেষ করেছি, তাই না? এত সাহস তোর! হ্যাঁ, আমি রক্তের গন্ধে পাগল হয়ে যাই। ভয়ঙ্কর, ভয়ঙ্কর খেলায় মেতেছিস তুই। তোমার আগের জন্য একই কথা বলেছে, but I don't care baby. আমাকে ডিস্টার্ব করবে না, জাস্ট গো অ্যাওয়ে। এভাবেই দিন চলছে। শুধুমাত্র যে রমেজের সাথে অশুভ কিছু হতো তা নয়, শাবাব এবং তার পাগল মায়ের সাথেও হতো। শাবাবের সাথে এমন ঘটনা প্রতি রাতেই ঘটত, কিন্তু শাবাব এতই ধূর্ত ছিল যে সে কাউকে বুঝতে দিত না, এমনকি রমেজকেও না। বরং রমেজ তাকে এই ধরনের কিছু বললেই সে তাকে ধমক দিয়ে ব্যাপারটা হেসে উড়িয়ে দিত। শাবাবের এই ভয়ঙ্কর খেলা কবে শেষ হবে তা কেউ জানে না। এই কোলাহলের শহরে এত আলো, এত মানুষের মাঝে একটা আলাদা পৃথিবী বানিয়ে রেখেছে শাবাব, যে পৃথিবী অন্ধকার, রহস্যময়, কুয়াশাচ্ছন্ন। শাবাবের পাড়ার প্রতিবেশী কারোর সাথে মিশত না, এমনকি তার বাড়িতেও কাউকে আসতে দিত না। বাড়িটাতে তারা কখনো তেমন একটা আলোও দেখতে পেত না।
শুধু মাঝে মধ্যে তার শাবাবকে নিত। রমিজ মাঝে মাঝে বাজারে যেত, কিন্তু শাবাবের মাকে বলতে চাইতো না। যাই হোক, এদিকে অফিসে জাবেদ বিনতিকে ডেকে পাঠিয়েছে। বিনতি জাবেদের ভাইয়ের মেয়ে, বাইরে থেকে সাইকোলজিতে পড়াশোনা শেষ করে কিছুদিন আগে দেশে ফিরেছে। বেশ চটপটে, স্মার্ট আর লাভিং পার্সোনালিটির মেয়ে, দেখতেও বেশ সুন্দরী। জাবেদকেও খুব পছন্দ করে, তাই জাবেদ ডাকার সাথে সাথেই সে একদিন পরে চলে এলো জাবেদের অফিসে। চাচু আসবো? আরে বিনতি, মাই ডার্লিং, কাম ইন, কাম ইন। তোমাকে ফোন দিচ্ছিলাম চাচু, তুমি তো ফোনই ধরছিলে না। ও আই এম সরি ডার্লিং, অফিস চিনতে সমস্যা হয়নি তো তোর? না না, ড্রাইভার তো চেনেই, বাবাকে নাকি নিয়ে এসেছিল কয়েকদিন। হ্যাঁ, তোর বাবা তো এদিকের পথ ভুলেই গেছে একেবারে। আচ্ছা বল, কিনবি চা নাকি কফি? কোল্ড ড্রিঙ্কস। ভালোই হয়েছে, বেঁচে গেলাম। তুই ওই বিদেশি ডায়েট করা প্যাত প্যাতানি মেয়েগুলোর মতো হোসনি। উফ চাচু, লাইফ তো একটাই, খাবো দাবো ঘুরবো মরে যাবো। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। হ্যালো, হ্যাঁ আমার রুমে 2টা কোল্ড ড্রিঙ্ক দিয়ে যাও। চাচু তুমিও? আরে লাইফ তো একটাই মাই ডার্লিং। তুমি জীবনেও চেঞ্জ হবে না। আচ্ছা শোন, যেটা তোকে বলতে ডেকেছি। হ্যাঁ হ্যাঁ, বলো তো কি ব্যাপার, কি হয়েছে? আমি যা বলবো মন দিয়ে শুনবি। ঠিক আছে বলো। আমার এখানে একটা ছেলে আছে শাবাব নামে, খুব ট্যালেন্টেড ছেলে। চাচু প্লিজ, তুমি শুরু হয়ে যেও না, আমি এখন বিয়ে করতে চাই না। আরে আমি তোর বিয়ের কথা বলছি না, পুরো কথাটা মন দিয়ে শোন আগে। শাবাব কাজের জায়গায় খুব ভালো, ওর জন্য আমাদের কোম্পানির অনেক প্রফিটও হয়েছে। কিন্তু আরো একটা বিষয় আছে, ওর ডিপার্টমেন্টে ওর সাথে আরো একজনকে সবসময় লাগে। সেই জায়গায় আমি যখনই কাউকে অ্যাপয়েন্ট করি, বিশেষ করে মেয়ে, তখনই কিছু না কিছু ঘটে। হ্যাঁ, বিষয়টা খুবই অবাক করা। যখনই আমি এখানে কাউকে অ্যাপয়েন্ট করি, সে কিছুদিন খুব ভালো কাজ করে, কিন্তু ঠিক কিছুদিন পর কোনো কারণ ছাড়াই সে চলে যায়। এরকম একবার দুবার নয়, বহুবার হয়েছে। লাস্ট আমি শ্রেয়া নামে একটা মেয়েকে অ্যাপয়েন্ট করেছিলাম। মেয়েটা বেশ ভালো, কিছুদিন খুব ভালো কাজও করেছে, কিন্তু গত পরশুদিন এসে রেজিগনেশন দিয়ে চলে গেল। আমি কিছুই বুঝতে পারলাম না। আমি জিজ্ঞেসও করেছিলাম, বলল যে কিছুই হয়নি। আমি বলেছিলাম যে শাবাবের সাথে কোনো সমস্যা হয়েছে কিনা। তখন ওর চেহারাটা একটু কেমন যেন হয়ে গেল। আমার তখনই মনে হয়েছে নিশ্চয়ই শাবাবের কোনো সমস্যা আছে। স্ট্রেঞ্জ। আচ্ছা, যে মেয়েগুলো চলে গিয়েছে, তুমি কি পরবর্তীতে তাদের সাথে কোনো যোগাযোগ করেছো? না, তারা তো চলেই গিয়েছে, তাদের সাথে আর যোগাযোগ করে করবোটা কি? আই সি। আচ্ছা, তুমি শাবাবকে ডেকে কিছু জিজ্ঞেস করছো না কেন? আমি আসলে বুঝতে পারছি না যে ওকে কি বলবো। যদি ওর কোনো দোষ না থাকে আর ব্যাপারটাতে যদি ও মাইন্ড করে, তাহলে তো সমস্যা। ও আমাদের এখান থেকে চলে গেলে আমাদের বিরাট লস হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে আমি এখন কি করতে পারি বলো? তোকে আমার জন্য অনেক কিছুই করতে হবে। তুই তো সাইকোলজিতে পড়ছিস। আমার মনে হয় শাবাবের এই ধরনেরও কোনো সমস্যা থাকতে পারে। আমি এখনো কাউকে বলিনি যে আমি তোর চাচ্চু। শোন, আমি তোকে শাবাবের ওখানে অ্যাপয়েন্ট করব। তুইও বলবি না যে তুই আমাকে আগে থেকে চিনিস। তুই সাথে থেকে পুরো ব্যাপারটা অবজার্ভ করবি। ও আচ্ছা, এই তোমার প্ল্যান। তবে ব্যাপারটা খারাপ হবে না। দেশে এসে প্রথম কেসটা খুব ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে। ঠিক আছে, তুমি সব ব্যবস্থা করো। আর একটা কথা তোকে বলে নেই। হ্যাঁ হ্যাঁ বলো। শেষ যেদিন আমি শাবাবকে ডেকে কথা বলেছিলাম, সেদিন ওর শার্টে রক্তের দাগ লেগেছিল। তখন থেকেই মূলত আমার সন্দেহ হচ্ছে। যা করবি একটু সাবধানে করিস। ও আচ্ছা, ঠিক আছে, তুমি টেনশন করো না। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ শাবাব, এসো, টেক ইউর সিট। থ্যাংক ইউ স্যার। শাবাব, মিট হার। ওর নাম বিনতি। ও এখানে নতুন জয়েন করেছে, তোমার সাথে কাজ করবে। ও হ্যালো বিনতি, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ স্যার। না না, আমাকে স্যার ডাকতে হবে না, ইউ ক্যান কল মি শাবাব। ও ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে শাবাব, আমি ওর সাথে বাকি কথা সেরে নেই, তুমি এসো। জি স্যার। কি বুঝলি? দেখে তো খুব নর্মাল মনে হচ্ছে। লেটস সি। ওকে, তুই তাহলে যা,
তোর মতো সব বুঝে নে। বেস্ট অফ লাক। এই কফি খাবে? হুম, খাওয়া যায়। এই যে শাবাব, বস তোমাকে ডাকে। ও সরি, তুমি বসো। হ্যাঁ, আমি এসে একসাথে কফি খাবো। ইটস ওকে, আপনি যান। হ্যালো, আমি জয়। শুনলাম আপনি শাবাবের ডিপার্টমেন্টে নতুন জয়েন করেছেন। হ্যাঁ। দেখবেন ওর ওখানে যেই জয়েন করে সে কিন্তু বেশি দিন চাকরি করতে পারে না। কেন? তা তো আমি জানি না। ও আচ্ছা আচ্ছা, আপনি কি শাবাবের খুব ভালো বন্ধু? মোটামুটি। আসলে শাবাব খুব ফ্রেন্ডলি, ও সবার সাথে খুব ভালো মেশে। তবে হ্যাঁ, আমার সাথে একটু বেশি মেশা হয় আর কি, সেই প্রথম দিন থেকেই। ও আচ্ছা আচ্ছা, আমাদের অফিসে ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে? হ্যাঁ। আচ্ছা, তোমার বাসা কোন দিকে? ও সরি, তুমি বলে ফেললাম। না না, ঠিক আছে, আপনি আমাকে তুমি বলতে পারেন, সমস্যা নেই। আমি ধানমন্ডির দিকে থাকি। বাহ, তাহলে তো ভালোই হলো। আমার আর শাবাবের বাসা ওদিকে, আমরা তাহলে একসাথেই যেতে পারবো। শাবাবের বাসা ওদিকে? ভালোই হলো। কিছু বললেন? না না, কিছু বলিনি, বললাম ভালোই হয়েছে। রাস্তাঘাটের যে অবস্থা, এত ট্রাফিক, তিনজনে গল্প করতে করতে গেলে সময় কেটে যাবে। হ্যাঁ, তা ঠিক। সরি, সেদিন তোমাকে কফি খাওয়াতে পারিনি। না না, কোনো সমস্যা নেই, আমি ক্যান্টিনের দিকে যাচ্ছি, চলেন আজ আমি আপনাকে কফি খাওয়াই। দ্যাটস মাই প্লেজার। শাবাব, হুম? কি ব্যাপার, চমকে উঠলেন যে? কিছু ভাবছিলেন? না, তেমন কিছু না, এই এমনি। এই যে কফি। থ্যাঙ্কস আ লট। মেনশন নট। আচ্ছা, এখানে আসার পর থেকে শুধু আপনার কাজের প্রশংসাই শুনছি, মনে হচ্ছে আপনি খুবই ট্যালেন্টেড। আরে না না, তেমন কিছু না, এই আর কি। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে কেউ নেই, মানে আমি বাইরে থেকে পড়াশোনা করেছি, আমার পুরো ফ্যামিলি ওখানেই সেটেলড। আমি একাই এখানে চলে এসেছি, নিজের দেশ ছেড়ে থাকতে আর ভালো লাগছিল না। বাহ, ভালোই হলো। কিছু বললেন? না না না, কিছু বলিনি। বললাম যে তুমিও খুব ট্যালেন্টেড, আই লাইক ইউ। থ্যাংক ইউ। এভাবে করে স্বভাববশত শাবাব বিনতির কাছে আসতে চায়। বিনতিও তাকে যথেষ্ট সুযোগ দেয়। পরিবারের কথাটা বিনতি মিথ্যে বলেছিল, তার পরিবার বাইরে থাকে না, দেশেই থাকে। সে শাবাবকে আরো বেশি সুযোগ করে দিতে চায়, যাতে তার আসল চেহারাটা ধরতে পারে। শাবাবকে এর মধ্যে তার কিছুটা সন্দেহ হয়েছে, কারণ শাবাবের মধ্যে সে কোনো দোষ দেখতে পায়নি, এবং এটাই বিনতির মনে সন্দেহের উদ্রেক করেছে। এছাড়াও শাবাব কখনো তার পরিবারের বিষয়ে কোনো কথা বলে না, কখনো জিজ্ঞেস করলেও এড়িয়ে যায়। তাছাড়া মাঝে মাঝে সে অন্যমনস্ক হয়ে যায়। এসব নানা কারণে বিনতির মনে সন্দেহটা তৈরি হয়েছে। কিছুদিন পর একদিন হঠাৎ শাবাব বিনতিকে দেরিতে যেতে বলে, কারণ জানতে চাইলে বলে আজ বেশ কিছু কাজ আছে, সেগুলো করে যেতেই দেরি হয়ে যাবে। বিনতিও সে সুযোগ হাতছাড়া করতে চায় না। সে অবশ্য আগেই জাবেদকে ব্যাপারটা জানিয়েছে, জাবেদ আগে থেকে গার্ডদের বলেই রেখে দিয়েছিল। যাই হোক, সন্ধ্যা ঘনিয়ে আসছে, ধীরে ধীরে অফিস ফাঁকা হয়ে যাচ্ছে। একটা সময় শুধু জাবেদ আর বিনতি ছাড়া অফিসে কেউ ছিল না। বিনতি নিজের ডেস্কে কাজ করছে। এমন সময় শাবাব হঠাৎ তার পেছনে এসে দাঁড়ায়। বিনতি। ও শাবাব, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ও, তুমি কি খুব ভীতু নাকি? কিছুটা। আচ্ছা, ধরো অফিসে কেউ নেই, এখন যদি এখানে কোনো হিংস্র জন্তু ঢুকে পড়ে, তারপর তোমাকে কেটে তোমার কলিজাটা বের করে খেয়ে ফেলে? মানে না, তেমন হবে কেন? না না, হতেই পারে। এই পৃথিবীতে অস্বাভাবিক তো কিছু নেই, তাই না? না, তেমন কেন হবে? আর হলেই বাকি, আপনি আছেন না। আমার উপর এত বিশ্বাস করা কি তোমার ঠিক হচ্ছে? পৃথিবীতে কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হবে। আচ্ছা, কাজগুলো তো প্রায় শেষ, আর রাতও অনেক হয়েছে, এখন মনে হয় আমরা যেতে পারি। ও ইয়েস, কিন্তু অফিসের গাড়ি তো চলে গেছে, আজ আমি তোমাকে ড্রপ করে দেব, চলো।
আচ্ছা, আপনি তো আপনার পরিবারের কথা কিছু বললেন না? হ্যাঁ আছে তো, সবাই আছে। ও, আপনারা ক ভাই বোন? আমার কোনো ভাই বোন নেই। বাবাও বেশ কিছুদিন আগেই আমাদের ছেড়ে চলে গেছেন। বাড়িতে আমি আর মা আর রমেশ চাচা আছে। ও, আই এম সরি। এই রমিত চাচাকে? উনি আমাদের বাড়ির দেখাশোনা করেন আর কি। ও আচ্ছা। তুমি কিন্তু চাইলে আজকে যেতে পারো। না না, আজ না, অনেক রাত হয়ে গেছে। বাড়ির সবাই চিন্তা করবে। মানে তুমি না বলেছিলে তোমার ফ্যামিলির কেউ এখানে থাকে না? ও না, মানে আমি 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 তো চাচার বাসায় থাকি, ওনারা টেনশন করবেন। আরে কি হলো? 1 মিনিট, তুমি একটু বসো, আমি দেখছি। ওকে, একটু তাড়াতাড়ি। হ্যাঁ, ইটস টু লেট। জাস্ট 1 মিনিট। কে? যন্ত্রণা, ভীষণ যন্ত্রণা দেবে। কে আপনি? পালিয়ে যা, পালিয়ে যা বলছি। ও ভয়ঙ্কর, ভীষণ ভয়ঙ্কর। কে আপনি? কার কথা বলছেন? শাবাব? কেন? কি করেছে সে? আর আর আপনি কে? আসছে, ও আসছে। পালিয়ে যা, পালিয়ে যা এখান থেকে। কি ব্যাপার বিন্তি, তুমি কার সাথে কথা বলছো? কই কই, না তো, কারোর সাথে কথা বলছি না। আমি তো শুনলাম। না মানে আমার ফোন এসেছিল, ফোনে কথা বলছিলাম। ও আচ্ছা, তাহলে রওনা দেই। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স। ব্যাপারটা কি, তুমি এত ঘামছো কেন? এনি প্রবলেম? না না, কোনো সমস্যা নেই। এসিটা আর একটু কমিয়ে দেবো? না না, ঠিক আছে। আচ্ছা, আজ তো আপনার বাড়িতে যেতে পারছি না, কিন্তু বাড়িটা চিনে যাব, যাতে যে কোনো দিন চলে আসতে পারি। ও ইয়েস, অফকোর্স। তোমার বাসায় যাওয়ার পথেই আমার বাড়ি পড়বে, তখন চিনিয়ে দেবো। থ্যাংক ইউ। বিন্তিকে সেদিন ঠিকঠাক মতোই বাসায় পৌঁছে দেয় শাবাব। অবশ্য তার বাসার সামনে দিয়ে আসার সময় শাবাব তাকে অনেক জোর করেছিল তার বাড়িতে যেতে, কিন্তু বিন্তি অনেক কৌশলে দাঁড়িয়ে গেছে। বাড়িতে আসার সাথে সাথে বিন্তি আর কারোর সাথে কোনো কথা বলেনি, সোজা তার ঘরে চলে গেছে। সে শুধু ভেবেই চলেছে গাড়ির ভেতরে কি হলো তার সাথে। শাবাব নেমে যাওয়ার পরই গাড়ির পেছনের সিট থেকে একটা শিরশিরে কণ্ঠ ভেসে এসেছিল। কণ্ঠটা শুনে বিন্তির শরীর কাঁটা দিয়ে উঠেছিল। সে পেছনে তাকিয়েছিল, কিন্তু পেছনের সিটে কেউ ছিল না। সামনে ফিরে যখনই সে লুকিং গ্লাসের দিকে তাকালো, আর তখনই দেখে একটা কালো ছায়ামূর্তি বসে আছে, এবং সেই ছায়ামূর্তি বিন্তির সাথে কথা বলছে। একজন সাইকোলজির মানুষ হওয়া সত্ত্বেও সে এটা কিছুতেই বিশ্বাস করতে পারছে না। সে বারবার এটাকে হ্যালুসিনেশন ভাববার চেষ্টা করছে, কিন্তু কিছু একটা তার চিন্তায় বাধা দিচ্ছে। সে কিছুতেই বিষয়টা নিজেকে হ্যালুসিনেশন বলে বোঝাতে পারছে না, কিন্তু কেন সেটাও বুঝতে পারছে না। যদি ওই কথাটাকে সে উড়িয়ে দেয়, তাহলে ওই কথাগুলো তার কানে এত পরিষ্কারভাবে কেন প্রতিধ্বনিত হচ্ছে? কে সেই ছায়ামূর্তি? কি বলতে চেয়েছিল সে? আর সে তাকে পালিয়ে বা কেন যেতে বলছিল? বিন্তি কিছুই ভাবতে পারছে না। তবে বিন্তির উদ্দেশ্যই ছিল শাবাবের বাড়িটা চিনে নেয়া। নিশ্চয়ই তার বাড়িতে কিছু একটা আছে। আজকের পর বিন্তির সন্দেহ বিশ্বাসে পরিণত হয়েছে। নিশ্চয়ই শাবাবের কোথাও না কোথাও কিছু সমস্যা আছে। সে কালকের দিনের জন্য অপেক্ষা করতে লাগলো। আসবো? হ্যাঁ হ্যাঁ, আয় বস। চাচু, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। কি হয়েছে বলতো? কাল রাতে অফিসে কিছু হয়েছে নাকি? না না, অফিসে কিছু হয়নি, কিন্তু অফিস থেকে যাওয়ার পথে। যাই হোক, শোনো, তোমার সন্দেহ একদম ঠিক। শাবাবের ঝামেলা আছে। শুধু ঝামেলাই নয়, অনেক বড় ঝামেলা আছে। তুই নিশ্চিত? নিশ্চিত না হয়ে আমি কিছু বলি না। তাহলে তো হলোই। কাহিনী কি আমাকে বল, আমি ওকে এক্ষুনি বের করে দেব। না চাচু,
তুমি অনেক বড় ভুল করছো। শাবাব এত সহজে ধরা দেবে না, ও খুবই ধূর্ত। এবং সবচেয়ে বড় কথা, এখন পর্যন্ত আমি কোনো প্রমাণ হাতে পাইনি। তাহলে কি করবি এখন? আমি ওর বাড়িটা চিনে এসেছি, ওখানে নিশ্চয়ই কিছু আছে। আমাকে ওর বাড়ি পর্যন্ত পৌঁছতেই হবে, কিন্তু ওর অজান্তে। বাট সেটা সম্ভব কিভাবে? সেটাই ভাবছি। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি জয়কে পুরো বিষয়টা খুলে বলো। আমাদের ওকে লাগবে, কারণ শাবাব সবচেয়ে বেশি ক্লোজ জয়ের সাথে এবং ওকে বিশ্বাসও করে। কিন্তু মনে রেখো চাচ্চু, ব্যাপারটা খুবই সিরিয়াস, খুব সাবধানে করতে হবে। ওকে, ঠিক আছে, তুই জয়কে পাঠিয়ে দে, আমি পুরো বিষয়টা ওকে বলছি। তারপর তুই তোর মতো করে কথা বলে নিস। কি ব্যাপার বিন্তি, কাল থেকে তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে। কই না তো, এমনি শরীরটা একটু খারাপ লাগছে। ও আচ্ছা, যাই হোক, তোমার মধ্যে একটা গোয়েন্দা গোয়েন্দা ভাব আছে। এটা খুব ভালো, কিন্তু কখনো কখনো এটা খারাপও হতে পারে। মানে? না, কিছু না। আজ তুমি আমাদের বাড়িতে চলো। আজ তো অফিসে তেমন কোনো কাজ নেই। মায়ের কাছে তোমার কথা বলেছিলাম, মা তোমাকে আজ যেতে বলেছে। আজকে? কাল যাই? না, আজকে মা রান্না বান্না করে রাখবে, না গেলে উনি ভীষণ মন খারাপ করবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আজকেই যাব। ওকে দেন, আমার কিছু কাজ আছে, সেগুলো আমি একটু সেরে ফেলি। ঠিক আছে। হ্যালো জয়, তুমি একটু ক্যান্টিনে চলে এসো। আর শোনো, একটু সাবধানে, যেন শাবাব দেখতে না পায়। হ্যাঁ বিন্তি, বলো। চাচুর সাথে তোমার কথা হয়েছে? হ্যাঁ, উনি তো আমাকে সবকিছু বললেন। আচ্ছা শোনো, আমাদের আজই কাজ শুরু করতে হবে, এবং একটা ভালো সুযোগও হাতে এসেছে। শাবাব আজকে আমাকে ওর বাসায় নিয়ে যাবে। কিন্তু আমি যতটুকু বুঝলাম, ওখানে যাওয়া তো তোমার জন্য সেফ না। হ্যাঁ, সেটা আমিও জানি, এবং এই জন্যই তোমার হেল্প আমার দরকার। শোনো, শাবাব যখন আমাকে ওর বাড়িতে নিয়ে যাবে, তখন তুমিও সাথে যেতে চাইবে। আমি জানি ও তোমাকে কিছুতেই নিয়ে যেতে যাবে না। তুমি যেভাবেই হোক ওকে কনভিন্স করবে এবং আমাদের সাথে যাবে, ঠিক আছে? কিন্তু আমরা ওখানে গিয়ে করবোটা কি? আমরা ওখানে গিয়ে বাড়ির অবস্থাটা বুঝে আসবো। শাবাব বাড়িতে থাকলে আমাদের পক্ষে কিছুই করা সম্ভব না, তাই আমরা বাড়ির অবস্থা বুঝে আসবো যে কিভাবে শাবাবকে না জানিয়ে আমরা ওখানে যেতে পারি। ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, ডান। বিন্তির ধারণা ঠিক ছিল। জয় যখন শাবাবের বাড়িতে যেতে চাইল, শাবাব অনেকভাবে তাকে না নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত জয় তার সাথে গেল। বাড়ির গেইটে গিয়ে তাদের দেখা হলো রমিজের সাথে। রমিজকে দেখে জয় এবং বিন্তি বুঝতে পারলো এখানে কিছু একটা ঝামেলা আছে। তারা বাড়ির ভেতরে গেল। বাড়িটার অনেক জায়গায় শ্যাওলা পড়ে আছে এবং বাড়িটাতে আলো খুব কম। যদিও ইলেকট্রিসিটি রয়েছে, কিন্তু তবু কেমন যেন অন্ধকার। আর বাড়ির ভেতরে ঢুকে কেমন যেন একটা আষ্টে গন্ধ নাকে এলো। বিন্তি আর জয় শাবাবকে তার মায়ের কথা জিজ্ঞেস করল। শাবাব বলল তার মা হঠাৎ বাইরে গেছে, হঠাৎ তার একজন আত্মীয় অসুস্থ হয়ে গেছে, সেই কারণে তাই সে বাইরে গেছে। শাবাব যে মিথ্যে কথা বলছে এটা জয় সাথে সাথে বুঝতে না পারলেও বিন্তি ঠিক ধরতে পারল। সেদিন আর তারা কিছু না পেলেও বুঝতে পারলো যে এই বাড়িতে নিশ্চয়ই কোনো রহস্য আছে। তবে তারা বাড়ির পেছন দিকে একটা প্রাচীর দেখতে পেল, যেটা অনেক পুরনো হয়ে গেছে এবং কিছুটা ভেঙেও গেছে। বিন্তি ঠিক করলে প্রাচীর দিয়েই এই বাড়িতে তারা ঢুকবে। সেদিন জয় থাকায় শাবাব বিন্তির সাথে কিছুই করতে পারে না। সেদিন বিন্তি আর জয় সেখান থেকে চলে আসে এবং সুযোগের জন্য অপেক্ষা করতে থাকে। চাচু, সব প্ল্যানিং হয়ে গেছে। তোমাকে যেটা করতে হবে সেটা হলো, আজকে তুমি যত বেশি সময় পারো শাবাবকে অফিসে আটকে রাখবে। পারবে না? চেষ্টা করব। না স্যার, চেষ্টা না, আপনাকে করতেই হবে। আর সেটা না করলে আমাদের জন্য অনেক বিপদ হয়ে যাবে। কেন? কারণ সেই সময় আমরা শাবাবের বাড়িতে থাকবো। কিন্তু কোনো কিন্তু নয় চাচু, এটা ছাড়া কোনো উপায় নেই। ওকে, তুই যেভাবে বলছিস সেভাবেই হবে। থ্যাংক ইউ সো মাচ চাচু। জয়, চলো, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। বিন্তি, লাফ দাও, খুব বেশি নিচু না।
কিন্তু সাবধানে। চলো কোন দিক থেকে শুরু করবে? আগে স্বভাবের বেডরুমে যাই, তারও আগে একটা কাজ করতে হবে। কি কাজ? এই নাও, এই রুমালটা রমিজের নাকে চেপে হবে, সাথে সাথে সে অজ্ঞান হয়ে যাবে। সাবধানে। ওকে। কে কে ওইখানে? এই এই কে তুমি? তুমি এই দিন শাবাবের লগে আইছিলা না? তুমি ভিতরে আইলা কেমনে? হ্যাঁ মানে রমি চাচা, আপনার সাথে একটু কথা ছিল। মানে ব্যাপারটা হচ্ছে ডান। আরে বিনতি, এসব কি? ইয়েস, মানুষের কাটা হাত পা এগুলো ওর বেডরুমের ফ্রিজে রেখে দিয়েছে। শাবাব কোনো স্বাভাবিক মানুষ নয়, ও একটা ভয়ঙ্কর সাইকোপ্যাথ। ও মানুষ কেটে খেয়ে ফেলে। হোলি ক্র্যাপ! চলো ভেতরের দিকে যাই। এই, ওদিক থেকে কান্নার আওয়াজ আসছে না? চলো তো। কেউ বাঁচাও। কে আপনি? এখান থেকে পালা, ও ছাড়বে না, কাউকে ছাড়বে না। পালা। আপনি কি? পালা! বিনতি, সরে যাও ওখান থেকে, দৌড়াও। বিনতি চলো। যেও না, আমাকে বাঁচাও, আমি শাবাবের মা, তোমরা যেও না। এই এই জয়, ভেতরে সত্যি কেউ আছে মনে হয়। না, ভেতরে কেউ নেই। যারা আছে তারা মানুষ না। না না, আমি আমি মানুষের কণ্ঠ শুনতে পাচ্ছি। আমাদের আমাদের যাওয়া উচিত। চলো। খোলো, খোলো, আমাকে যেতে দাও। কে আপনি? আপনাকে আপনাকে এখানে বন্দি করে রেখেছে কে? শাবাব, আমি পাগল না, আমি পাগল না, আমাকে মেরে ফেলবে, আমাকে ছেড়ে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে ঠিক আছে। এই জয়, দরজা ভেঙে ফেলো। চলো, তাড়াতাড়ি চলো, ও মানুষ না, ও কাউকে ছাড়বে আচ্ছা না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমরা যাবো যাবো, চলুন। সব সব জেনে ফেলেছিস, সব। কিন্তু কিন্তু এর পরিণতি কি জানিস? জানিস? চলে যা, এখান থেকে চলে যা। তোর কলিজাটা নিশ্চয়ই খুব সুস্বাদু হবে। ছাড়ো, জয়, জয়, আমার ব্যাগে একটা ইনজেকশন আছে, বের করো, কুইক। জয়, গাড়ি গাড়ি পুশ করো, প্লিজ, তাড়াতাড়ি করো। শাবাবকে অজ্ঞান করা হলো। অজ্ঞান করা ছাড়া আর কোনো উপায় ছিল না। শাবাব মানুষ থেকে পুরোপুরি জানোয়ারে পরিণত হয়ে গিয়েছিল। এই অবস্থায় শক্তিতে তার সঙ্গে পেরে ওঠা সম্ভব নয়। এই ধরনের মানসিক রোগীদের ক্ষেত্রে এমনই হয়। পুলিশকে খবর দেওয়ার পর ওই বাড়িতে তল্লাশি করা হলো। সেখান থেকে অনেক মেয়েদের কাটা হাত পা পাওয়া গেছে। বাড়ির বিভিন্ন জায়গায় ছোপ ছোপ রক্তের দাগ। মিসেস রেহানাকেও চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। রমিজ পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। সেও মানসিকভাবে পুরোপুরি অসুস্থ একটা মানুষ। আর শাবাব, 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 তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি কি এখন কিছুটা সুস্থ বোধ করছো? ঠিক আছে, তোমার নাম কি? শাবাব। হ্যাঁ, তুমি শাবাব। তুমি পুরোপুরি সুস্থ একটা মানুষ, সুস্থ এবং স্বাভাবিক। তুমি কি খেতে পছন্দ করো শাবাব? রক্ত, মানুষের রক্ত। দে দে, তোর কলিজা দে, কলিজা খাবো। দে, দে বলছি, নার্স, দে বলছি। তাড়াতাড়ি এসো, প্লিজ টেক কেয়ার অফ হিম, দে, Take care of him. দে।
মানসিক হাসপাতালের বিছানায় এভাবেই যাচ্ছে শাবাবের দিন। বিন্তি চেষ্টা করছে তাকে সুস্থ করার, কিন্তু কিছুতেই সম্ভব হচ্ছে না। সবকিছু এখন মোটামুটি ঠিক থাকলেও বিন্তি কিছুতেই সেদিনের গাড়ির ভেতরের ওই ছায়ামূর্তি আর শাবাবের বাড়ির ভেতরে দেখা ছায়ামূর্তির রহস্য বের করতে পারে না। ওই বাড়িটাকে সিলগালা করে দেয়া হয়েছে। আশেপাশের মানুষেরা প্রায় শোনে ওই বাড়ি থেকে ভেসে আসা আর্তনাদ। কারা করে এই আর্তনাদ? কিছু রহস্য হয়তো কখনো ভেদ করা যায় না।